ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। ঘুমিয়ে আছি, হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে বুলিয়ে দিচ্ছে। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পর উফ শব্দ পেলাম। পেয়ে চোখ খুলতে দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলোই সত্যি ছিল। আমি ধমকে সুরে বললাম, তুমি এখানে কি করো আর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুমি তো কামড় দিলে, আবার তুমিই বলতেছো রক্ত বের হচ্ছে কেন? তার মানে তুমি এতক্ষণ এইরকম করলা? ছি ছি ছি, তোমাকে আমি বোনের চোখে দেখি আর তুমি কি না এসব? তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক। আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না, তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথে একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ এত বড় বড় কথা বলো কেন? কেবল পড়ো 10ম শ্রেণীতে আর এখনই প্রেমে পড়েছো? এর সেতু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরেই দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছি, কারণ আমারও কিছুটা ভালো লাগে সেতুকে, কিন্তু ও আমার অনেক ছোট, ওকে তো অনেক কোলেও নিয়ে থাকছি। আসুন এখন পরিচয় দেই, আমার নাম মোহাম্মদ ফররুখ আহমেদ শুভ। আমি অনার্স 4র্থ বর্ষে পড়ি। আমার মামাতো বোন আটটুকু উপরে পড়ছেন। সেতু চলে যাওয়ার পর আবার ঘুম, বোঝেনি মামার বাড়ি আসছি। ঘুম থেকে উঠে কি করব? রাতের সময় মামার বাড়ি আসছি, তাই সেতুর সাথে দেখা হয় নাই। আর ওইসব ঘটনা ঘটলো সকালে। আসলে আমার 5টা মামা আর তারা সবাই এক বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 10টার পর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামি ডাকা শুরু করলো, শুভ আসো ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? এদের ভিতরে সেতু আম্মু যেটা ওইটা বেশি ডাকতেছে। আমি ওই মামির উদ্দেশ্য করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খাইয়া যান। আরে আমি তো জামাই করে বলতেই চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দেবে, তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথে সব মামি হাসাহাসি শুরু করলো। পরে নানি ডাক দিল, গেলাম, গিয়ে দেখি নানি ঘরে ভাত নিয়ে রাখছে। নানি খাইতে দিল, আমি খাইতে বসলাম। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপতেছি আর সকালের কথা ভাবতেছি। তখন মামি ডাক দিল, আমি গেলাম। মামির কাছে যেতেই মামি বলল, কে রে, সকালে কি হয়েছিল? সেতু চোখে জল নিয়ে বের হলো আর রাগ করে না খেয়ে স্কুলে চলে গেল। কিছু না মামি, ঘুমাইছি অনেক দেরি করে। আর ও যায়া ডাক দিছে, ওর ডাক শুনে আমি জোরে ধমক দিছি, তাই হয়তো। আমি পাঠিয়েছিলাম ডাকতে ভাত খেতে আসার জন্য। আচ্ছা যা হয়েছে, তোকে তোর মামা একটু পাশে স্কুলে ডাক দিতে বলছে, যা। আমি ভাবতে লাগলাম, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বললো কেন? আমার মামা আসলে হাই স্কুলে মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানির কাছে গেলাম, গিয়ে মিষ্টি সুরে সুরে বললাম, ও নানি দাও, ও নানি দাও। টাকা নাই আমার কাছে, আমি কি কামাই করি? টাকা কই পাবো? আরে ভাই ভাবছেন আমি ফকির না, কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ থাকে না। পরে অনেক কষ্ট করে টাকা নিলাম, নিয়ে গেলাম মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছেই মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে গিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামা আসতে বলেছিলেন। অফিস রুমে আছি, তুমি আসো। পরে গেলাম, গিয়ে সালাম দিলাম। রুমের ভেতর গেলাম, মামা বলেন, একটা কাজ করে দিবা আমার হয়ে? এইরকম ভাবে বলছেন কেন? কাজ দেন, একটা 10টা করে দিব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কিরকম। সেতুকে বলেছিলাম ওকে আজকে শপিং করিয়ে দিব, কিন্তু স্কুলের একটা কাজের জন্য নিয়ে যেতে পারবো না। তুমি একটু শপিং করিয়ে নিয়ে আসো। ঠিক আছে মামা। মনে মনে আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আছে আমার কাছে। যেভাবে নিচ্ছি ওইভাবে নাও। কথা বলো কেন? বাইরে মনে সেতু আছে, ডেকে শপিং এর কথা বলো, চলে যাবে। পরে টাকা দেখি 5,000। পরে সেতুকে দেখলাম বান্ধবীদের সাথে গল্প করছে। আমি এই স্কুলে পড়াশোনা করছি তাই সবাই চিনে, কেউ কিছুই বলে না। সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিলাম,
প্রথম ডাক দেওয়ার পর শুনলো না। পরে বললাম, মামা টাকা দিয়েছে তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, না গেলে থাক, টাকা মেরে দিব, আর কম দামি ড্রেস এনে বলবো এটা কিনেছে। আমি এসব বলছি আর সেতুর বান্ধবীগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। পরে সেতু ওর বান্ধবীদের দিকে লক্ষ্য করে দেখলো যে সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। এটা দেখে সেতু রেগে ওর বান্ধবীদেরকে বলল, ওভাবে দেখে লাভ নাই, ওই চিকনা শুধু আমার, ওর আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কথা শুনে সেতুর বান্ধবী বলল, আমি তো ভাইয়ার সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বললো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাই আমার আইডির নাম হলো মিয়া, আমি মন্দ না। ও তুমি সেই মেয়ে? তোমার সাথে বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। এটা বলে সেতুর দিকে তাকাতেই দেখি সেতু আমার উপর রাগে কটমট করছে। মনে হইতেছে আজ তো খেয়ে ফেলবে। ভাইয়া ওইভাবে বলিয়েন না, লজ্জা লাগে। এটা বলার সাথে সাথেই সেতুর যত রাগ আমার উপর উঠেছিল, সব রাগ ওই মেয়েটার উপর যারার জন্য। ইতি দাঁড়া, তোর রাগ ছুটাইতেছি। এটা বলে গিয়ে ইতিকে স্কুল ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা, তুই আর আমার হবু স্বামীকে মেসেজ দিবি না, যদি দেস তাহলে তোর 24টা বাজাবো। তুই আর আজে বাজে মেয়ের সাথে মেসেজ রিপ্লাই দিবি না, আর ব্লক করে দিবি। আমি নিশ্চুপ হয়ে শুনলাম। আর কিছু বললে আমাকেই ব্যাগ দিয়ে বাড়ি শুরু করতো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলাম। অটোতে যাবা না, রিক্সা করে যাবা। তুমি রিক্সা ডাকো। রিক্সায় গেলে শরীরের সাথে সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা প্রেম করি, তাই এক রিক্সাতে যেতেই পারি। লোকে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। পাগল হয়েছ নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাব। পরে বাধ্য হয়ে রিক্সা নিয়ে শপিং এর উদ্দেশ্যে বের হলাম। রিক্সায় অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ সেতু আমার শপিং মলে যাওয়ার আগ পর্যন্ত রিক্সার ভিতর আমার হাত ধরেছিল। মনে হইতেছে স্বামী স্ত্রী যাচ্ছি। পরে শপিং মলে ঢুকে এটা কিনে ওটা কিনে, কিনার কোনো শেষ নাই। মামা টাকা দিছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাই রে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিং করতে যাইস না, জীবন তেনা তেনা বানাই ফেলাই দেয়। শপিং করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছিল। টাইমের দিকে খেয়াল ছিল না, ক্ষুধাও লাগছে, তাই ভাবলাম রেস্টুরেন্টে যায়া কিছু খেয়ে নেই। সেতুকে বললাম, সেতু রাজি হয়ে গিয়েছে। দুজন খেতে গেলাম। রেস্টুরেন্টে ঢোকার সাথেই কে যেন মেইলি কণ্ঠে শুভ কইয়া ডাক দিল। আমি এদিক ওদিক তাকাতেই দেখি কেউ নাই। তখনই আমার সামনে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছি না, মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখি আমির প্রাইমারি এবং হাই স্কুলে বান্ধবী জুলেখা। আমি জুলেখাকে দেখেই অনেক খুশি হয়ে গেলাম। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কৌশল বিনিময় করলাম। পরে আমি জুলেখার পাশেই বসলাম আর সেতুকে জুলেখার বান্ধবীর পাশে বসতে বললাম, কিন্তু সেতু দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না। উঠুন, উঠে এই পাশে আসুন। অনেক মানুষ, কিছুই বলতে পারছি না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলাম। আমি আর সেতু বসলাম এবং জুলেখা আর ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসতেই সেতু উঠে হাত মুখ ধুইতে গেল। কে রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এই রকম করে। সামথিং সামথিং মামা। এর মধ্যে সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেলাম। টেবিলে খাবার দিয়ে গেছে, খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক শুকিয়ে গেছিস, আয় তোকে খাওয়াই দিই। স্কুলে থাকতে তো অনেক খাওয়াই দিয়েছি, হাই স্কুল পাশ করে চলে গেলি, আর খাওয়াই দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল, আর গার্লফ্রেন্ডের সামনে অত বোকার শাস্তি হবে না। সেতু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। এই উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস, চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাব মানে? যাবে কিনা বলো, না গেলে ফুফু আম্মুকে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিস আর মেয়েদের সাথেই করো। আমি বুঝতে পারছি, চলো খেতে হবে না। ওঠার আগে সেতু জুলেখাকে বলল, টাকাটা দিয়ে দিয়েন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সায় ওঠার সাথে সাথেই সেতু বলল, তুমি তো লুচু কেন?
আমি লুচ্চা মানে? কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবির ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাওয়াই দিছে? সি সি, আমরা তো পড়ি, কাউকে তো কিছুই খাওয়াই দেই না। তুমি ছোট থাকতেই খাওয়াই দিছে, এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আর আমি তো আগেই মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েটা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বললো। মিথ্যা বলছে জুলেখা? আরো সে তো অনেক কথাই বলল। বলতে বলতে বাড়িতে এসে গেছি, পরে ভাড়া দিয়ে দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসে আছি আর ভাবছি আমার টাকা গেল 2050 টাকা। সে তো কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেও চলবে, কিন্তু আর বাকি টাকা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবছেন এত টাকার চিন্তা করছি কেন? আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হইতেছি, কিন্তু আমার নানা অনেক ধনী ব্যক্তি, সেই সুবাদে মামাদেরও অনেক টাকা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হইতেছেন তারা জানেন মধ্যবিত্তদের টাকাটা কি। মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলেও হিসাব করে করতে হয়। এসব ভাবতেছি, তখনই এসে বলল, কে রে, তোর মন খারাপ নাকি? না নানি, এমনি বসে আছি। এই বলে নানি চলে গেল। তখনই সেতু আসলো আর বলল, আম্মু তোমাকে ডাকেন। আমি গেলাম, যে মামিকে ডাকলাম, ও মামি। মামি রুমের ভেতর আয়। রুমের ভিতরে যেতেই মামি দেখি টেবিলের উপর নাস্তা রান্না করে রেখেছে, কাউনের চাউল দিয়ে। মামি ডাকলেন বলে সেতু বলল, তোমার জন্য কাউনের চাউল দিয়ে নাস্তা রান্না করেছে, বসে বসে খা। আমিও খেতে বসলাম। কাউনের চাউলের নাস্তা খেতে অনেক টেস্ট। আপনারা কেউ খাইছেন কাউনের নাস্তা? খাইতে খাইতে বললাম, সেতু খাইছে। না, খাই নাই, কই মনে হয় গেল ঘুরতে, এসে খাবে বললো। খেয়ে উঠে আমিও মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলাম। যে নানির বাড়ি গেলেই ওই মামাতো ভাইয়ের সাথে ঘুরি। ঘোরাঘুরি, বাড়ি ফিরে অন্য মামির ঘরে খাবার খেলাম, খেয়ে নানির ঘরে আসলাম। এসে শুয়ে ফোন চাপতেছি। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানির ঘরে এসে গল্পগুজব করে। নানির বয়স হয়ে গেছে আর নানু ভাইও মারা গেছে, তাই আর কি। মামিরাও আসে, সবাই অনেকক্ষণ গল্প করে। ওই দিনও গল্প করতেছি, তখনই সেতু এসে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো। মামা মামি সবাই বসে আছে, তাই ফোন দিয়ে দিলাম। কিছু না বলে আমরা গল্প করতেছি। সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো, মেসেজে ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার অবশ্য কারণ আছে, ওটা বলবো না। এর মধ্যে দেখতে পেল সেতুর এই আইডি থেকে মেসেজ আসছে, ভাইয়া খাবার খাইছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। সেতু সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন করা দেখে আবার মেসেজ দিল, কি হলো ভাই? চুপ থাকা মানে কি আমি বুঝে নিব আপনিও আমাকে ভালোবাসেন? সেতু রিপ্লাই দিল আমি হয়ে। সেতুর বান্ধবীর নাম সীমা। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না অনেকগুলো, যেগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই কথা শুনে সেতুর রাগ তো চরম পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমি কে তুমি তো জানো না, আমি তোমার ভাবি। মানে? সেতু অমনি ভিডিও কল দেয়, আর ওই দিক থেকে সীমা ধরে। কল ধরার সাথে সাথেই সেতুর মুখ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ওই শালা, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আমার, তাই না? না মানে এমনি বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দেই, আর আমার মেসেঞ্জারে যত মেয়ে ছিল সবগুলো মেয়েকে ব্লক মেরে দেই। এমনকি যেসব আমার ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েকেই ব্লক করে দেই, আর মেসেঞ্জারে সব চ্যাট মুছে ফেলে, আর রিলেশন স্ট্যাটাস দেই ইন এ রিলেশনশিপ। মা, ফোনটা শুভকে দিয়ে দিও। তুই এত বড় ছেলেকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই, আর তুই ফোন নিয়েছিস, তুই দিয়ে আয়। পাবো না। মামি আমাকে ফোন দিয়ে গেল। ফোন হাতে নিয়ে দেখি ফোনের সব কিছুই চেঞ্জ। ওয়ালপেপার দিছে সেতুর, আর লেখা ওয়ালপেপার পাল্টালে তুমি শেষ। পরে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জার একেবারে ভীম দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছে। তখনই একটা মেসেজ আসলো অচেনা আইডি থেকে। মেসেজে লেখা ছিল, শুভ সাহেব, এত ভেবে লাভ নাই, সবকিছু আমি ডিলিট করে দিছি। তোমার চ্যাট লিস্টে শুধু আমিই থাকবো। তোমার চ্যাট লিস্টে প্রথম ব্যক্তি আমি, আর শেষ ব্যক্তিও আমি। আর কোনো মেয়েদের সাথে কথা বলবা না, কথা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি কে, আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চেনো, তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পারছি, তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। ওই শালা, বোন বলা বাদ দিয়া বউ বললেই তো পারিস। সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন? শুধু আমাকে বলবা। তোমাকে বলবো কিভাবে? তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কয়বার বলবো যে আমাকে আর বোন বলবি না? এরপরে বোন বললে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। আমিও ঘুমালাম। সকালে উঠে বাড়িতে চলে আসব।
ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সেতু, এইভাবে ধরে আছো কেন? মামি অথবা অন্য কেউ দেখলে কি ভাববে? কেবল তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো কেন? সেতু ছাড়তে চাইনি, আমি জোর করে ছাড়িয়ে নিলাম আর বললাম, তুমি এখানে কি করো? হ্যাঁ, আম্মু ডাকতে পাঠাইলো তাই আসছি। তুমি যাও, আমি আসতেছি। সেতু মুখটা বেঁকিয়ে চলে গেল আর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মামির কাছে গেলাম, দেখি মামি অনেক কিছু রান্না করছে। মামি এত কিছু রান্না করছেন, কেউ আসবে নাকি? ফাজলামো করা বন্ধ কর। তুই আসোস, আসার পর যখন চলে যাবি তখন তোর জন্য প্রতিবারই রান্না করি। আমি মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলাম। পাশে সেতু ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখি মুখটা মলিন হয়ে গেছে। মুখ মলিন হয়েছে হয়তো আমার যাওয়ার কথা শুনে। আমি থাকলে হয়তো কিছুদিন মজা করতে পারতো আমার সাথে। রংপুর চলে যাবা কবে? বিয়ে না করে যাব না মামি, আব্বু পাত্রী দেখতেছে। ওমা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? কিরে সেতু, মনে মনে কি বলিস? আসলেই বিয়ে করবা? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেন তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলতেছি, তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বলো। আমার হাত ধরে নিয়ে গিয়ে খাটের উপর বসালো আর সেতুর আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি আমার ঠোঁট দুটো লেপটে নিল ওর ঠোঁটের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ শুভ। আমি স্তব্ধ হয়ে আছি, কি উত্তর দিব ভাবতে পারছি না। আমিও সেতুকে ভালোবাসি, কিন্তু আমাদের বাস্তবতা অনেক কঠিন। আমার মামারা আমাকে অনেক বিশ্বাস করে। উত্তর দাও, কি হলো? সেতু, তুমি পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। আর তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম। পালিয়ে গেলে মামা মামিদের কাছে থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে, আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বললে সে কোনো কারণেই রাজি হবে না। এর ভিতর একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত। আর আমার আরেকটা সমস্যা আছে, যেটার কারণে আমি কোনোদিন হয়তো বিয়ে করতেও পারবো না। ওই সমস্যার কারণ শুনলে তোমার আব্বু আম্মু কেউ রাজি হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এখন অনেক ছোট, আগে বড় হও, তখন সবকিছু বুঝতে পারবা। তুমি যে আমাকে ভালোবাসি বলতেছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি তখন কলেজে যাবা, তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমি তো ঘুরতে পারবে না। তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিনও ঘুরতে পারি না। কলেজে যাবা, আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবা, আর তোমাকে প্রপোজ করবে কারণ তুমি অনেক সুন্দর। আর ওই প্রপোজ পেয়ে মনে মনে বলবা, কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি শ্যামলা একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি আর এখন ছোট নাই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, আর যারা দশম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না। আমি বড় হয়েছি, আর আমি সবকিছুই বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা কোনো আবেগ না, আমি তোমাকে নবম শ্রেণী থেকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যায় মেনে নিব। তোমার মতো কত মেয়ে বলল শুভ তোমার সমস্যা থাকলেও আমি তোমাকে ভালোবাসবো, আর শোনার পর সবাই চলে গেল। আমি যাব না, বলো। আর একটু বড় হও, তখন বলবো। ভালো থেকো। আবার মনে হয় কবে আসি না আসি, দেখা হয় না হয়। এই বলে ঘর থেকে বের হয়ে আসি আর চলে যাই নানির কাছে। সব মামা মামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলাম। সেতুকে একবার ভালো করে দেখলাম, দেখি সেতুর চোখে জল এসে পড়েছে। পরে আমি বাড়িতে এসে সেতুর সাথে ঘটনাগুলো সব বলি, শুধু কিসের কথা বাদ দিয়ে। আসলে আমি আর আম্মু ফ্রেন্ডের মতো, আমি ছোট থেকে আম্মুর সাথে শেয়ার করি। পরে কিছুদিন পর রংপুর ভার্সিটিতে চলে যাই। এর মাঝে সেতুর সাথে অনেক কথা, ভালো মন্দ এগুলোই জিজ্ঞেস করা হয়েছে। একদিন ভার্সিটিতে গিয়ে একটা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুলি আর ফেসবুকে পোস্ট করি। সেই পোস্ট সেতু দেখে ইনবক্স মাথায় তুলে ফেলে। ওই মেয়েটি কে? আমার বান্ধবী। বান্ধবী, তাই কি হয়েছে? হ্যাঁ, ওই রকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবে নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না।
এরপর যদি আবার মেয়েদের সাথে সেলফি তুলো তাহলে আমি কিছু করে ফেলবো আর দোষ দিব তোমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনার্সে পরীক্ষা দেই আর সেতু এসএসসি পরীক্ষা দেয়। সেতুর সাথে আমার অনেক কথা হয় 1 বছর। বলতে পারেন জিএফ বিএফ যেরকম করে কথা বলে আমরাও সেরকম ভাবেই কথা বলি। 1 বছর সেতু আমার কাছে অনেকবার শুনতে চাইছে আমার প্রবলেম, কিন্তু আমি বলি নাই। এখন আমি চাকরি খুঁজছি আর সেতু ইন্টারে পড়ে। সেদিন শুধু জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা বলো। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর আমি বলি আমি কোনোদিন বাবা হতে পারবো না। একটা অ্যাক্সিডেন্টের সমস্যা হয় আর ডাক্তার বলে আমি আর বাবা হতে পারবো না। সে তো শুধু মেসেজ সিন করলো আর হার্ট একটা ইমোজি দিল, পরে অফলাইনে চলে গেল। আমি অবশ্য জানি কেন চলে গেল। আমার যে সমস্যা এটা জেনে কোনো মেয়ে বিয়ে করবে না, আর বিয়ে করবেই বা কেন? আমি কোনোদিন তাকে মা ডাক শোনাতে পারবো না। এই যে সমস্যার কথা বললাম এখানেও কিছু কারণ আছে। সেদিন সমস্যা বলার পর সে তো 3 দিন অনলাইনে আসে নাই। আমি ওকে মিস করতেছি অনেক। সে তো আমাকে অনেক কেয়ার করত, অনেক শাসন করত। তার দেওয়া মেসেজগুলো মিস করতেছি। 3 দিন পর অফলাইন আসলো। সে তোর নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠল। আমি একটা মেসেজ দিলাম, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। হুম। পরে আর মেসেজ দিলাম না, একটু মনে মনে হাসলাম। হায় রে আবেগ, আগে কত কথা বলতো, এখন আর কথাই বলে না। মেসেজ তো দেয়ই না, আবার বলছে তোমাকে অনেক ভালোবাসি। সে তোর ভালোবাসা ছিল আবেগ, আর এই ভালোবাসার সমস্যার কথা শুনে জানালা দিয়ে পালালো। আর বলতো সমস্যা আছে তাই কি, অমনি ভালোবাসবো। আপনারা ভাবছেন হয়তো আমি কষ্ট পাচ্ছি না। আসলেই আমার কষ্ট হচ্ছে না। আজকে নতুনভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকে এরকম ভাবে বলতো ভালোবাসি, কিন্তু সমস্যার কথা বলতেই কথা বলা বন্ধ করে দিছে। যদিও অন্য মেয়েদের থেকে সেতুর ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে আমি ভালোবাসি। আর ভালোবাসাও না ভালো লাগা এই আর কি। সেতুকে মিস করি, তার মেসেজগুলো মিস করি, এটাই, তাছাড়া আর কিছুই না। এখন আস্তে আস্তে সেতুকে ভুলে যাব, তার দেওয়া মেসেজগুলো আর মিস করব না। আমার একটা চাকরি হয়ে গেছে, এখন আর আমি বেকার নাই। কিছুদিন পর শুনতে পেলাম সেতুর বিয়ে ঠিক হয়েছে একটা এমবিবিএস ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগে থেকেই সব মামা মামি নানি সবাই ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসতে। আর বলবেই না কেন, 5 মামার একমাত্র ভাগিনা, অনেক আদরের। আর আমি ছোটবেলায় মামার বাড়ি বেশি থাকছি, কিন্তু এটা ওটা বলে বলি বিয়েতে যাইতে পারবো না। আসলে বিয়েতে যাইয়া সেতুর সামনে যাইতে শরম করবে, আর শরমের কারণটা আপনারা ফিল করতে পারবেন। সেতুর বিয়েতে আসতে আব্বু আম্মু আসতে বলেছে, কিন্তু না করে দিছি। আম্মু আসার জন্য জোর করে নাই, জোর করলে আসতেই হতো, কারণ আম্মু উপরে কথাগুলো সব জানে। আমার জীবনে সব ঘটনা আম্মুর সাথে শেয়ার করি। বিয়ের 4 দিন আগে সেতু মেসেজ দিছে, ভাইয়া বিয়ে আসবে না কেন? আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছাইড়া দিলে। সবকিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসা দেখা সম্ভব না। আপনাকে দিয়ে যদি আমি মা হতে না পারি তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে তো কেউ বিয়ে করবে না। আমি আর কিছু না বলে হাসির একটা ইমোজি দিয়ে অফলাইন চলে গেলাম। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছি বললে ভুল হবে, অফিসের জন্য রেডি হচ্ছি। তখন দেখি মামা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিয়ে বললাম, আরে মামা, কখন আসলেন? এই জায়গায় বসেন। আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা, নতুন নতুন অফিসে জয়েন করছি, আর ছুটি দিবে না, আর এমনি গেলে চাকরি থাকবে। তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমার মামি কি কিছু বলেছে বলো? না মামা, আমি আর কি বলবো। তাহলে চলো, তোমার অফিসে যাব, আমি ছুটি নিয়ে নিব। পরে বাধ্য ছেলের মতো মামাকে নিয়ে গেলাম অফিসের সামনে। গিয়ে মামা কাকে যেন ফোন করলো। পরে অবশ্য বুঝতে বাকি থাকলো না যে তার বন্ধুকে ফোন দিছিল। কি রে, কি অবস্থা? ওই পাশের লোকটির কথা শুনতে পারলাম না। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটি কি বলল শুনতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমাদের অফিসের বস বের হয়ে আসলো। আশা দেখে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ আমার ভাগিনা, ওর ছুটি লাগবে। আরে শুভ তোর ভাগিনা হয়? আগে বলবি তো, বললে আগেই ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চাইছিল কিন্তু দেই নাই, আরো বকা দিছি। এখন তো জানলি, ছুটি দিবি নাকি চলে যাব আমি? আরে তুই আইসে ছুটি না দিয়ে পারি বল? চল কিছু খাই। চল। পরে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাইতে বসলাম। তা শুভ কি কাজ কিছু পারে না পারে না? পারে, কিন্তু নতুন তো, তাই মাঝে মাঝে সমস্যা হয়।
কিন্তু পারফরমেন্স ভালো, আগাতে পারবে। হঠাৎ করে আসলি, ফোন দিয়ে আসতি, তোর ভাবি শুনলে খুশি হতো। সময় নাই রে, এখানে 2টা কাজের জন্য এসেছি। এক হলো তোর সাথে দেখা করতে, আর ভাগিনাকে নিতে। মামা একটা কার্ড বের করে দিল আর বলল, বিয়ের দিন চলে যাইস, আমার মেয়ের বিয়ে, আর কোনো কিন্তু চলবে না বলে দিলাম। ঠিক আছে, চলে যাব। তাহলে আজকে উঠি রে, বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছস। আচ্ছা যা। পরে আমরা চলে আসলাম, এসে সরাসরি নানির বাড়ি। নানির বাড়ি অনেক মানুষ, সবাই আমাকে দেখে কাছে আসলো, সবাই কথা বলল। কিছুক্ষণ পর আমার ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আইসো? কিছুই না। তোমার সাথে কথা নেই, যাও। ঠিক আছে না, নীলা আমাকে চকলেট দেয়গা। পরে ছোট বোন চকলেটটা নিয়ে দৌড় দিল। আমি আম্মুর সাথে কথা বললাম, বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে এখনো দেখা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হলো। বিয়ের দিন যেটা ভাবি নাই ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবতেছেন ওইটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে আমি মেয়েদের উপর কোনোদিন ক্রাশ খাই নাই, বলতে পারেন কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলিনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখি, যাকে দেখে বুড়াই ফিদা হয়ে যায়, ভালোবেসে ফেলেছি। কিন্তু মেয়েটিকে চিনি না। মামার বাড়ির আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোই চিনি, কিন্তু এই মেয়েকে চিনলাম না। অত ভেবে লাভ নাই, শুভ আগে ভাব কিভাবে মেয়েটাকে পটানো যায়। যেভাবে হোক বিয়ের কয়দিনের ভিতর পটাতে হবে, না পটালে হাতছাড়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দেখতে পেলাম মেয়েটা একাই বসে আছে। আমি তার কাছে গিয়ে বসলাম। বসে থেকে বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলাম, উহ, আহ, ইস, আপনার কোনো সমস্যা হয়েছে? ডাক্তারকে ডাক দিতে বলবো? উহ, ওহ, ইস, দেখতেই পারছেন বুকের বাবাসে চিনচিন করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে আপনি কি বলেন এসব? আপনি পাগল হয়েছেন নাকি? প্রেমে পড়লে যদি পাগল হতে হয় তাও হব তোমার জন্য। কি বলেন এসব? এই বলে মেয়েটি চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, ধ্যান ধরে বসে আছি। তখনই মামা বলল, শুভ এই কাজটা করতো। কাজ করতে চলে গেলাম, কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুল, এত সুন্দর চাহনি, মিষ্টি মিষ্টি হাসি, সব মিলিয়ে পুরাই জোস। ভাবতে লাগলাম নামটা কিভাবে শোনা যায়। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে, আর আমার দায়িত্ব হলো টেবিল ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সবকিছু রাখা হবে, সব আত্মীয়দের যা কিছু খাবে সব নিয়ে নিয়ে খাবে। ওইটাই দেখা লাগবো কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খাইতে প্রবলেম হইতেছে কিনা। এত কাজ আর বিয়েবাড়ির এত মেয়েদের মাঝে আমার চোখ শুধু ওই মেয়েটিকে খুঁজে। বিয়েবাড়িতে মেয়ে পটানো আর কথা বলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খাইতে দেওয়া হলো। অনেকে আসলো, কিন্তু ওই মেয়েটিকে আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে আসলো ওই মেয়েটি। পরে খাবার পরিবেশন করা হলো। আমি আসতেই রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেলাম। রিধি আপুকে বললাম, একা খাচ্ছ? একলা খাবো কেন? এই যে কত মানুষ আমার আশেপাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খাইলেও তো হয়। একটা মাংসের টুকরা খাওয়াই দাও। হ্যাঁ কর, খাওয়াই দিতেছি। আপা, এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, এর নাম হলো আফরিন। এ হলো। আর কিছু শুনতে চাই নাই, নামটা দিয়েই চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবে? আবার প্রেমে পড়ে গেলে নাকি? আফরিন শুধু সবকিছু শুনতেছে আর অবাক দৃষ্টিতে আমাদের দিকে দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি! প্রেমে পড়ে কি করবি? ফুপুকে বলে একটা বিয়ে করে ফেল, বয়স তো আর কম হলো না, আর কিছুদিন গেলে বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আফরিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আফরিন একটু কাশি দিল খাক খাক করে। আর নিধি, কি বললি তুই? আর আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো, তখন মামা বলল, শুভ তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে নিজের রুমে যাও, খাবার পাঠিয়ে দিতাছি। কিছুক্ষণ পর সেতুর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তখন তো আর খাইতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে এটা পরিবর্তন করো, গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে চলে গেলাম নিধি রুমে। গিয়ে দেখি নিধি, আফরিন আরো কয়েকটা মেয়ে বসে থেকে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠল, কেরে বান্দর, এখানে কি করস? আফরিনের দিকে তাকিয়ে থেকে বললাম, তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন নিধির ঘরে খাইতে যেতে বলল কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়, এখন আমাকে আলাদাভাবে খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবে, তাই না?
তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঢুকলো আর আমি টেবিলে বসে পড়লাম। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, তুই শুভকে তুলে তুলে দিস, শুভ তো তুলে নিয়ে খায় না। ওকে চাচ্ছু। সবার সামনে রেখে তরকারির বাটি, ভাতের বাটি আর যা কিছু আয়োজন করছিল সব খাইতে বসছি। তখন ছোট মামি এসে বলল, শুভ, ভাত নেও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল। আমিও খাইতে লাগলাম। ছোট মামি চলে গেল, মেজো মামি আসলো, মেজো মামিও এসে তরকারি দিল, ভাত দিল, আমিও নিলাম। পেট ভরে গেছে। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু, এসে বলল, তরকারি নাও। আমি বললাম নিব না, তবু জোর করে দিল। এদিক দিয়ে তো আমার অবস্থা খারাপ। পরে সেজো মামি এসে আরো দিয়ে গেল। আমার পেটে তো ঢুকে না। পিছনে তাকিয়ে দেখি নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য নিধি এসে বলল, চামচ দিয়ে মাংস প্লেটে দিয়ে বলল, এই নিয়ে খা, বেশি করে খাওয়া। আমার অনেক রাগ উঠে গেল, মনটাই চাইতেছে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়ে নিধি পাশের চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল। আই, আমরা সবাই ওর পাশে বসে থাকি যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাককেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আফরিন সহ। আফরিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইছস, এখন একটু প্রতিশোধ নেই। আফরিনও মাংস তুলে দিল আর বলল, খাও, খাইলে শরীর ভালো থাকবে। আফরিন এই কথা বলার সাথে সাথে বললাম, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলেও আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আফরিন তো রাগে ফায়ার আর বাকি মেয়েগুলো হাসতেছে। এর মধ্যেই নিধির একটা কল আসে আর একটু দূরে যাই কথা বলার জন্য। তখনই আফরিন আবার মাংস দেয় রাগ করে। আদর করে দিছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দেওয়া দেখে রাগ উঠে গেল। এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংসের ঝোল ঠোঁট দিয়ে ভরিয়ে নিলাম আর আফরিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপ কিস করি। লিপ কিস করেই দৌড়। পরে আর আফরিনের সামনে যাইনি। কিছুক্ষণ পর সেতু শ্বশুরবাড়ির লোক আসবে, সেই জন্য সবকিছু আরো সুন্দর করে সাজানো হলো। কিন্তু যেই সময় এই সেতু শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি বলল তা শুনে মামা চোখে পানি এসে পড়েছে এবং মামা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরে আমি আরো মামা এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামা যা বলল তাতে তো আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথা হলো সেতুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে আমার দিকে তাকালো আর বাকি মামারাও আমার দিকে তাকালো। তারপর মামারা কি মনে হয় চোখাচোখি করে চলে গেল আমার বাপের কাছে। আব্বুকে কি যেন বলল, আব্বুও হ্যাঁ হু করলো। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে আম্মু আমার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে, কিন্তু আম্মু সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই আমার মামারা এসে পড়লো আর বলতে লাগলো, শুভ না করিও না, বুঝতেই তো পারছো। পরে আমিও রাজি হয়ে গেলাম। বর সেজে গিয়ে মণ্ডপে বসে পড়লাম। বিয়ে পড়ানো শেষ হলো, বর কনে একসাথে করে মিষ্টি করানো হলো। একটু আর চোখে আফরিনকে দেখলাম, দেখে আফরিন মনটা খারাপ করে আছে। হয়তো আফরিনও ভালোবেসে ফেলেছিল আমাকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবন সঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢুকানো হলো। কিছুক্ষণ পর আমি গেলাম, দেখি সেতু ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে একটু কাশি দিলাম। সেতু বসেই আছে। কোনো সারা শব্দ না পেয়ে আমি গিয়ে সেতুর ঘোমটাটা তুললাম। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? আমি শক খেয়ে গেলাম। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথাটা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপেই বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকা আর কোলবালিশের সাথে থাকা একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এই রোগে আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে তাই আমি বাবা হইতে পারবো না। কত স্বপ্ন ছিল ডাক্তার বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব, কিন্তু ডাক্তার বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যে গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো তো, তাই না? পালো নেওয়া বাচ্চা আর নিজের গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক, ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতে ডিভোর্সের কথা শুনতে হইতেছে। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেল। কপাল। বাসর রাতের কথা চিন্তা করতেছি। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু ঘুমিয়ে গেছে। আমিও সেতুর পাশে শুয়ে পড়লাম। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম সেতুর আগেই ভাঙছে, কিন্তু উঠি নাই, কারণ সেতুকে জড়িয়ে শুয়ে থাকতে ভালোই লাগছে। তখনই সেতুয়ের ঘুম ভেঙে গেল আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না।
পরে সে তো এমন একটা কাজ করলো যে কাজটা আমি ভাবতেই পারি নাই। সে তো আমার কাছে থেকে ছাড়াতে না পেরে গালের ভিতর চিমটি মারলো, আর আমিও বলে উঠলাম। গালে হাত দিয়ে দেখি যেই জায়গায় চিমটি দিছে ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমালেই সবকিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতে হয়। আমি কি বলবো না বলবো খুঁজেই পাচ্ছি না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজনের একটা সমস্যা থাকতেই পারে, তাই বলে কথায় কথায় এইরকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন। এটা শুনে আরো মেজাজটা খারাপ হয়ে গেল। পরে মারলাম একটা থাপ্পড়। এত ডিভোর্স করস কেন রে? ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না, আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহ লুটার জন্য। এইগুলো বলে আমি চলে আসলাম বাহিরে। বিয়েটা কিরকম হলো তা আপনারা জানেননি, তাই আমাদের বাড়িতে বেশি আয়োজন নেই। আমার ভালো বন্ধু আছে আমার বাড়ির পাশে, ওর নাম রবি। আমি রবিদের বাড়িতে চলে গেলাম। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলাম আমি আর রবি। সেতুকে এসব কথা বলার পরে সেতুর আরো রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলতেছে। আম্মু আব্বু আমাকে খুঁজতেছে, কারণ সকালে একেবারেই আমাকে দেখে নাই। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখি 50টার মতো মিসড কল উঠে আছে। দেখি আম্মুয়ের নাম্বার থেকে কল এসেছে, আব্বু কল দিছে, আরেকটা অপরিচিত নাম্বার। আমি রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম, আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলাম। কল রিসিভ করে কিন্তু কথা বলে না। কে আপনি? হ্যালো হ্যালো, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পরে পরে বলল আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিছে। পরে কলটা কেটে দিছি। দেখি বাড়ির কাছাকাছি এসে পড়ছি। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু জিজ্ঞেস করলো, কই গেছিলা? রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথে শুরু হলো বকাবকি। আমি চুপচাপ সবকিছু শুনে ঘরে গেলাম, গিয়ে ফোনটা চার্জ দিলাম। ঘরে সেতু বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা? ফোনটা চার্জে দিয়ে বাইরে এসে পড়লাম। আমাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে সেতুদের বাড়ি থেকে। 2-3 জন লোক আসবে আমাদের নিতে। আমি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছি, আর সেতু বসে থেকে ফোন চাপতেছে। ফোন চার্জে, তাই টিপতেও পারছি। সেতুর দিকে তাকিয়ে আছি। ওরকম তাকিয়ে থাকেন কেন? তখনই একটা ফোন আসলো। দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড এবং আমার ন্যাংটাকালের বান্ধবী ফোন দিছে। নাম হলো মিথিলা। ফোন চার্জে ছিল, তাই রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে বললাম, কি রে শয়তান, বিয়ে করলি আর একটু কইলিও না? তাতেই আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়ে করবি না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার টাইম পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমার দেখে রবির হিংসা হয়েছে, ওটা সুন্দর না তাই। আরো কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে বলে বিলাই মারতে পারস নাই। ধুর বেটি, এসব কি বলস? এমনি বললাম রে। পরে কথা কইরো, ফোন চার্জে আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে চকলেট দিবনি। বান্দর, চিপাই নিয়ে চকলেট দিবে মানে? রবিকে বললো, রবি বলবনি কিভাবে চিপাই নিয়ে চকলেট দিতে হয়। এই কথা বলে কলটা কেটে দিলাম। আমি কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পিছনে তাকাতেই পারি নাই, দেখি সে তো দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটা কে আছে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেরকম বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা। সে তো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সেতু চলে গেল, আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সেতুর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য, মেয়েদের বলতে কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুদের সব আত্মীয়রা ছিল। গিয়ে দেখি আফরিনও আছেই। মেয়েটার মনটা অনেক খারাপ, কপালে যা থাকে তাই তো হয়। আমাদের যে থাকার রুম দেওয়া হয়েছে ওই রুমে আগে থেকেই সেতু ছিল। পরে গেলাম, গিয়ে দেখি সেতুর বোনগুলো একসাথে বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। ওদের ভিতর থেকে একটা মেয়ে, দুলা ভাই কত হ্যান্ডসাম। ও মা তাই নাকি? তুমিও অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকেই বিয়ে করতাম। সবাই হেসে দিল। তখন আরেকটা মেয়ে, দুলা ভাই সেতুকে হানিমুনে কই নিয়ে যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে যায় কি হব? হানিমুন তো শালিদের নিয়ে যাইতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রাইখা গেলে সেতু কষ্ট পাইবো। সে তো আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা না, তোমরা অনেক রোমান্টিক মনে হইতেছে। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু সাপের মতো ফসফস করতেছে। যা তোরা সবাই যা,
ঘর থেকে বের হ, আমি ঘুমাবো, অনেক ঘুম ধরেছে। চলে যাচ্ছি। তোর স্বামীর ভাগ আমি নিব না। এই বলে সবাই চলে গেল। সেতু দরজা আটকিয়ে দিল আর আমার কাছে এসে বলতে লাগলো, ছি ছি, অন্য মেয়েকে হানিমুনে যেতে চাও, শরম করে না? বুঝলাম না, আমি তো ওদের সাথে মজা করে বলছি। পরে সেতু শুয়ে পড়ল, আমিও শুয়ে থেকে গেম খেলতেছি ফুল সাউন্ড দিয়ে, যেন সেতু ঘুমাতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলে অন্য ঘরে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা নিয়ে রেখে দিল। আমিও বাচ্চাদের মতো শুয়ে রইলাম। এভাবে ঝগড়া, সেতুর অপমান, আমি কোনোদিন বাবা হতে পারবো না। সে ডিভোর্সও চাই প্রতিদিন, আমিও কিছুই বলি না। 7 দিন শুনলাম এসব। এখন রংপুর চলে যাচ্ছি, অফিসে সেতুকে রেখে যাচ্ছি। পরে সবকিছু ঠিক করে সেতুকেও নিয়ে যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন সেতুর কাছে গেলাম, ভালোভাবে থেকো আর দোয়া করিও আমার জন্য। দোয়া করে কি হবে? তুমি মরলেই তো আমি খুশি হব। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি ওটাই বললাম। আমি আর কিছু না বলে চলে আসলাম। বের হয়ে হাসি মুখে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হইতেছিল যে আমি কান্না করি। আমি এত বিরক্তকর হয়ে গেছি যে কেউ একজন আমাকে মারার কথা বলছে। ভিতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেলাম চাকরি করতে। সকালের গাড়িতে গেছি, তাড়াতাড়ি পৌঁছাইছি। রাতে আম্মুর ওই জায়গায় কল দিছিলাম, আম্মুকে জিজ্ঞেস করছি সেতুর কথা। সেতুকেও ফোন দিছিলাম কিন্তু রিসিভ করেনি, কেটে দিছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেলাম। যাওয়ার পরেই পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। আমি ভাবতে লাগলাম আগে তো স্যার ছিল, এখন ম্যাডাম কই থেকে আসলো। ভাবাভাবি বাদ দিয়ে গেলাম ম্যাডামের রুমের সামনে গিয়ে। ম্যাডাম আসতে পারি? আসেন। আমি ভিতরে গিয়ে ম্যাডামকে দেখে তো অবাক, কারণ ম্যাডাম আর কেউ নয়, বিয়েবাড়ি সেই আফরিন। আফরিন দেখে ভয় পেয়ে গেলাম। বিয়েবাড়িতে যা কিছু করছি চাকরি থেকে বের করে দেয় নাকি আবার। ভয়ে ভয়ে কাছে গিয়ে, আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আর আমার বউও ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাডাম, সেদিনের ভুলগুলোর জন্য দুঃখিত, মাফ করে দিবেন। ওইসব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পরে নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের বাড়িতে নিয়ে যান সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনি আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাডাম তাহলে আসি, অনেক কাজ করতে হবে, অনেকদিন পর আসলাম, দেখতেই তো পারছেন। এরপর কোনোদিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। জি। পরে আসলাম কেবিনে, কেবিনে বসে কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে ম্যাচের দিকে রওনা দিলাম। আজকে অফিস ছুটির আগে বের হয়েছি, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যাবে না। বাসা খুঁজেও পেলাম, বাসা ঠিক করে ম্যাচে ফিরলাম। পরের দিন বাসায় শিফট হব। পরে বাসায় শিফট হলাম। এখন বাসায় থেকে অফিস যাওয়া আসা করি। আমি রংপুর এসেছি 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে সেতুকে কল মেসেজ দিছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। একদিন সেতু আব্বু আম্মু এবং সেতুর আব্বু আম্মু সবাই একখানে বসে থেকে গল্প করছিল। তখন সেতু সবাইকে একটা প্রশ্ন করে, আম্মু, ওর কি কোনোদিনও বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, শুভ খুব সাবধানে চলাচল করে। সবাই নাই করলো, কারণ আমার তো অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ও তো বললো ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওর বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার সাথে মজা করার জন্য বলেছি এসব। ও তো কোনো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালেও যায়নি। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। শুভর কাছে ক্ষমা চেয়ে নিও, তাই হবে। পরে সেতু ওইখান থেকে চলে আসে আর ঘরে এসে ভাবতে লাগে পুরোনো কথাগুলো। এখন শুভকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। শুভকে জানানো যাবে না যে আমি এসব জানি। শুভকে যখন আমি ভালোবাসি এর কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছু বলেছিলাম, তারপর তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভ কি আমায় মেনে নিবে? এখন শুভ ভালোবাসার কথা বললে কি ভাববে? শুভর সাথে তো আমি এই কয়েকদিন কথাও বলিনি, অনেকবার ফোন দিছে, আমি তোর ফোনটাও ধরিনি। পরে তো আবার ফোন দিবেই, তখন কথা বলবো। এখন আমি আর সেতুকে কল দেই না। উকিলের সাথেও কথা বলছি ডিভোর্সের ব্যাপারে। সে যত দ্রুত সম্ভব উকিল কাজটা করে দিতে চাইছে। 7 দিন চলে যায়, তাও সেতুকে একবারই কল দেই না। সেতু আমাকে কল দেয়নি। সেতুর এখন আর ভালো লাগে না। সেতুর শুধু ইচ্ছে হয় শুভের সাথে কথা বলবে। সেতু মিস করে ওই দিনগুলো, যে দিনগুলোতে শুভকে দেখতেই পারে নাই। শুভ কত কিছু বলেছে। যখন সেতুর ফোনটা বেজে ওঠে তখনই সেতুর মনে হয় শুভ মেসেজ দিছে বা কল দিছে, কিন্তু শুভ কোনো মেসেজ বা কল দেয় না। সেতু শুভকে কল দিতে চায়, কিন্তু কোনো একটা কিছু কারণে শুভকে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর শুভের সেতুর কথা মনে পড়ে না।
শুভের প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে আর নিজেই নিজেকে দোষ দেয়। সেতুকে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি। এদিকে সেতু সবসময় মন মরা হয়ে বসে থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, শুধু শুভের কথা ভাবে। শুভের সাথে কথা মন চায় কিন্তু পারে না, ধৈর্য ধরে থাকে। শুভ তাকে ফোন দিবে কিন্তু শুভের নাম্বার থেকে কল আসে না। 1 মাস হয়ে গেছে কিন্তু শুভ আর সেতুর মাঝে কথা হয় না। সেতু আর থাকতে না পেরে শুভকে কল দেয় রাতে, তাও আবার 12টার সময়, যে সময় শুভ ঘুমে মগ্ন হয়ে আছে। প্রথমবার ফোন ঢোকার পর ফোন রিসিভ করলো, কারণ শুভ তো ঘুম ভাঙেনি। পরের বার কল দিতেই শুভের ঘুম চোখে দেখে একটা কল এসেছে। পরে নাম্বার না দেখেই কলটা রিসিভ করে বলে, হ্যালো, কে? আমি। আমিটা কে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু। আরে বোন, কোন সেতু? আর এত রাতে ঘুমের ডিস্টার্বের জন্য কল করছো কেন? আমি তোমার বউ সেতু। বউ কথাটা শুনে শুভ নাম্বারটা ভালোভাবে দেখলো, সেতুই কল দিছে। পরে ভাবতে লাগলো, আব্বু আম্মুর কোনো কিছু হলো নাকি এত রাতে ফোন দিছে সেতু? আব্বু আম্মুর কিছু হয়েছে নাকি ফোন দিচ্ছে? আব্বু আম্মুর কিছুই হয়নি, কথা বলার জন্য ফোন দিছি। ফাইজলামি রাখো, বিএফ লগে ভাইগা গেছো নাকি আবার এখন প্রবলেম হয়েছে দেখে ফোন দিছো? আচ্ছা, কোনো কিছু ভেবো না, সরাসরি আমার এখানে চলে আসো, আমি সবাইকে ম্যানেজ করে নিব। ঘরে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পালিয়ে যাব কেন? স্বামী তো শুধু কাগজে কলমে। আচ্ছা বাদ, কালকে অফিসে যেতে হবে ভাই, আর এত রাতে কোনোদিন কল দিবা না, যত সব ফালতু। এটা বলে ফোনটা কেটে দেই আর বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে সেতুর মনটা আরো খারাপ হয়ে যায়। আমি কি এতটাই খারাপ ব্যবহার করেছি যে শুভ ভেবে নিতেছে আমার বয়ফ্রেন্ড আছে? ছি ছি, নিজেকে নিজের উপর ঘৃণা হচ্ছে। আর কিভাবে শুভ আগে মেসেজ দিত, কেমন আছো, কি করো, কথা বলার জন্য ফোন দিত, আর এখন কথাই বললো না, ঘুরে ফিরে আমাকে অপমান করলো। সারা রাত না ঘুমিয়ে পার করে রাত, আর ডিসিশন নেই শুভয়ের এখানে চলে আসবে, কারণ শুভ বলেছিল বাসা ভাড়া নিছে, আর যেতেও বলেছিল আমাকে। সকালে উঠে আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু আমাকে শুভর বাসায় রাইখা আসেন, আমি যাব, এটা ওকে বলবেন না। আব্বু মেনে নেয় আর বিকেলের গাড়িতে তারা রওনা দেয়। আমার এখানে এসে আব্বুর দরজায় কলিং বেল চাপ দিই। শুভ তখন ভাবতে থাকে এই সময় আবার কে আসলো। অলসতা নিয়ে দরজা খুলতে যায়, দরজা খুললে তো অবাক শুভ। শুভ তখন আব্বুকে বলে, তোমরা আসবা, বলবা না? আসলে স্ট্যান্ডে আগায় যেতাম। সেতু বললো তোকে সারপ্রাইজ দেবে, তাই না জানিয়ে চলে আসলাম। আচ্ছা বসো, তোমাদের খাবারের ব্যবস্থা করি। শুভ সেতুর সাথে কোনো কথাই বলে নাই। একবার তাকিয়ে দেখেছিল সেতু অনেক শুকনা হয়ে গেছে। মনে হলো অনেকদিন ধরে খাবার ঠিকমতো খায় না আর ঘুমায়ও না। সেতুকে দেখেও না দেখার ভান করলো। সেতু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে আমি খাবার কিনতে গেলাম। অবশ্য নিজেই রান্না করে খাই। আজকে শরীরটা ভালো ছিল না, তাই রান্না করিনি। হোটেল থেকে খাবার এনে আমি আব্বু সেতু খাইতে বসছি। তুমি কি প্রতিদিন বাজারের কেনা খাবার খাও নাকি? না আব্বু, রান্না করেই খাই। আজকে ভালো লাগছিল না তাই রান্না করিনি। তোমরা আসবে জানলে রান্না করতাম। আরে ভাই, আমি সবকিছুই রান্না করতে পারি। এই সবকিছু রান্না আমার মা আমাকে শিখাইছে। খাবার খেয়ে আব্বুকে রুমে দেখিয়ে দিলাম আর আমি আমার রুমে চলে আসলাম। সে তো আগে থেকে আমার রুমে গিয়ে বসে আছে। আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি। রুমটা এমনভাবে সাজিয়েছি যেটা লিখে প্রকাশ করতে পারছি না। ঘরে গিয়ে দেখি সেতু বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে। কথা বলা দেখে জিজ্ঞেস করলাম, বিএফ এর সাথে কথা বলো নাকি? তখন সেতু ফোনটা রেখে, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সেদিন এই বিএফ এর কথা, আবার আজকেও বলতেছো বিএফ এর কথা। আমি অতটাও খারাপ না যে ঘরে স্বামী রেখে অন্য ছেলের সাথে প্রেম করব। পরবর্তীতে এরকম কথা বলবেন না। স্বামী তো শুধু কাগজে কলমে, কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে সময় লাগবে। ডিভোর্সের পর যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো সেই জন্য হয়তো আগেই পটিয়ে রাখছো। আর হ্যাঁ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি উকিলের সাথে কথা বলছি, কিছুদিন পরই ডিভোর্স পেপার দিয়ে দিবে। তখন আর আমার মুখ দেখতে হবে না। ডিভোর্সের কথা শুনে সেতুর মুখটা শুকিয়ে গেছে আর সেতুর চোখের জল এসে পড়েছে। ওদিকে লক্ষ্য না রেখে বললাম, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সেতু চুপচাপ অন্যদিকে হয়ে শুয়ে পড়ল। আমিও কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জড়িয়ে ধরে আছে দেখে সেতুকে ধমক দিয়ে বললাম, আমাকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরে থাকতে পারো না, কারণ আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। পরে সেতু রান্না করলো, আমি বসে থেকে ফোন চাপলাম। খাবার খেয়ে আমি অফিসের জন্য বের হলাম আর আব্বু বলল চলে যাবে, তাই তাকে গাড়িতে উঠাই দিতে বাস স্ট্যান্ডে গেলাম। আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে যাইতে দেরি হয়েছে। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসতে বসতে পিয়ন এসে বলে গেল,
ম্যাডাম যাইতে বলছে। ম্যাডাম অনেকদিন পর আসলো। পরে গেলাম, জিয়ে নাম ধরে ডাক দিলাম, আফরিন কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলা যে? আব্বু সেতুকে ডাকতে এসেছিল, আমি আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্য দেরি হলো। ও, তোমার বউ এসেছে? কালকে আমার জন্মদিন, সেই জন্যই আসছিলাম তোমাকে দাওয়াত দিতে। সো সেতুকে নিয়ে চলে যাবা। আমাদের বাড়িতে না গেলে কিন্তু আমি কেক কাটবো না বলে দিলাম। আরে তোমার জন্মদিনে আমি না যাই, আমি তো আগেই যাব। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আরেকজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওটাই বললাম। হুম, আমি তাহলে কাজ আছে। ঠিক আছে, যাও। পরে এসে কাজ করতে লাগলাম। কাজ করা শেষ করে দুপুর টাইম হয়েছে, তখন ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি সেতু কল দিছে। রিসিভ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। ফোন দিছো কেন? দুপুরে খাবার খাইছো? খাইলেই কি আর না খাইলেই কি? আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই, এটা বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন সেতুর সাথে এরকম ভাবে কথা বলছি কেন? সেতু যেদিন আমাকে মরে যাওয়ার কথা বলেছে, সেদিন থেকে সেতু আমার মন থেকে উঠে গেছে। মনে থেকে একবার উঠে গেলে ওই মনে ওই মানুষটিকে বসানো যায় না। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে বাড়িতে গেলাম। যাওয়ার পর সেতুকে বললাম আমি কিছু কেনাকাটা করে যাব, তোমার কি কিছু লাগবে? আমি একটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আসতে আসতে তুমি রেডি হও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সেতু সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরীর মতো লাগছে। সেতুর দিকে হা করে তাকিয়ে আছি। সেতু বলল, ওইরকম করে তাকিয়ে থাকলে আমি ক্ষয়ে যাব। পরে আমার হুঁশ ফিরল। আমিও রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তখনই একটা রিক্সা থেকে ভার্সিটির ভালো একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কি খবর? কেমন আছিস? তোর তো খোঁজ খবর পাওয়াই যায় না। এরকম ভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে সেতু তো পুরাই আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যেই সেতু বলে উঠল, এই ফালতু মেয়ে, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? এ হলো। আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে করলি কবে? আমাকে একটু জানালিও না। আপনারা জানায় কি হবে? ওর থেকে 2 ফিট দূরে গিয়ে দাঁড়ান। শুভ ভাবি এরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলিও। পরে বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি লুচ্চা মনে হয়? হ্যাঁ, এর কোনো মেয়ের সাথে কি করি আর কি না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নাই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। কিছুক্ষণ চুপ থাকলো সেতু। আচ্ছা, আমাকে মাফ করে দাও, আগের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের বাচ্চা না হলেও আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। আমি ভাবতে লাগলাম, সেতু এসব বলতেছো কেন? আগে তো খারাপ ব্যবহার করতো না। ও জেনে ফেলছে আমি ওর কাছে মিথ্যা বলছি। কিভাবে? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলাম আর আফরিনের জন্য একটা গিফট কিনলাম। সেতু জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে আমাদের রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেলাম আফরিনদের বাড়ি। গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করার আমি পছন্দ করি না। আমরা বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন আমাদের দেখে খুশি হয়ে গেছে। সেতুকে দেখে আরো বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল আর আমি একা একা বসে আছি, কারণ আমার পরিচিত কেউ নাই। বসে থেকে গল্প লিখতেছিলাম। অবসর সময় পেলে গল্প লিখি। তখনই একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? আমি শুভ। আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক। আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে আমি তো অনেক মেয়ের সাথেই কথা বলি, সেটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্চি মামাতো বোন গল্প লিখতেছো। এই গল্পটাও অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো, ভালো কথা, তাই বলে শরীরের উপর এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া, কেউ নেই। পিচ্চি মামাতো বোন আমার বউ। আপনি লিখেছিলেন সেতু আপনাকে দেখতে পায় না আর ভালোবাসে না।
ভালো না বাসলে তো এরকম রিয়াক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করছো? এখন থেকে আমার সাথে বসে থাকবা। রাত 11টার সময় আমি সেতু, আফরিন আর আফরিন কিছু বন্ধু বান্ধবী বসে থেকে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারো প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ, সেতু, আমার এখানে আসো তো একটু। আমি আর সেতু গেলাম তখন। আমি শুভ, এই যে একে দেখছো, একে দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনে রয়ে গেছে। কারণ এই যে মেয়েটার সেতু, সেতু হলো শুভের বউ। আমার মনে ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসা মানুষকে আপন পেলাম না। সেতু, বেস্ট অফ লাক, তোমাদের সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে আমি আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক ড্রিঙ্ক করেছে হয়তো। ওর কথাগুলো নিজের উপর নিজেরই অনেক রাগ উঠে গেল। শালার কেন যে ওইসব করতে গেলাম। চলো বাড়িতে চলে যাব। পরে আমরাও চলে আসি আর ভাবতে লাগি সেতু কি সত্যিই আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাসি ফিল করতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি। পরের দিন অফিস বন্ধ ছিল। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যি ভালোবাসে আমাকে? পরের দিন অফিস বন্ধ থাকায় সেতু বলে, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতে যাও না? আমিও রাজি হয়ে যাই, ঘুরতে যাই। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাওয়াই দিছি। আরও অনেক অনেক রোমান্টিকভাবে দিনটা পার করলাম। 2 দিন কেটে গিয়েছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করিনি, বরং রোমান্টিকভাবে দিনগুলো পার করছি। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজের জন্য বাইরে যাব। দরজায় এসে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখি সেতু মনে হয় কারোর সাথে কথা বলছে। মিষ্টি মিষ্টি হেসে কথা শোনার জন্য কোনো রকম শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যা কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। আমি এই কথা শুনে বুঝতে পারলাম ও সবকিছু জেনে ফেলেছে যে আমি সন্তান জন্ম দিতে পারবো না। এটা মিথ্যা কথা। আমি নতুন একটা আইডিয়া বের করলাম, কারণ সে তো আমাকে এখনো ফুলফিলভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিলাম। সেতু ফোনটা কেটে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আসাতে সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। এসব বলতে বলতে সেতু এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ঠোঁটে একটা শুকনা চুমু দিল। আমি সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেতু টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। খাইতে বসলাম। সেতুকে বললাম, তুমি খাইছো? না। চলো একসাথে খাই। নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছে করছে না। আসো আমি খাওয়াই দেই। সেতু খুশি হয়ে গেল। খাবার খেতে সেতুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেতু, তুমি তো এখন সত্যি ভালোবাসো আমাকে, তাই না? অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলুক তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম। কথা বলার মাঝেই খাবার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানাবো। পরে ওই বন্ধুকে সবকিছু খুলে বলি, আর বলি তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো আমি যে বাবা হতে পারবো না এটার রিপোর্ট। বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজোরিতে রাজি হয়েছে। পরে সবকিছুই বুঝিয়ে দিয়ে চলে গেলাম আমার কাছে। কাজ থেকে আসলাম, আর আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলাম, যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিনই অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়েই আসি। এটা দেখে সেতু দেখে অনেক খুশি হতো, আর আমাকে একটা কিস করতো। 7 দিন যাওয়ার পর রিপোর্ট বের করে। পরে আমি আমার বন্ধুকে বলি, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি। যখন আমি অফিসে থাকবো বন্ধু তাই করে। আমি অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। পড়ে দেখে শুভ কোনোদিন বাবা হতে পারবে না।
ওখানে এসব লেখা আছে, আর কারণও লেখা আছে। সেতুর মনটা তখন খারাপ হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। শুভের সাথে করবে না করবে কিছুই বুঝতে পারে না। শুভর সাথে থাকার সময়গুলোর কথা ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় সে তো জানেই না। আর আমিও অফিস থেকে চলে আসি আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসি। বাড়িতে এসে দেখি সেতু মনটা খারাপ করে বসে আছে। আমি সেতুকে ডাক দেই আর বলি, সেতু কি মন খারাপ? তোমার কি তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা আমার হাতে নিল। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এসব তো তুমি জানো। তাহলে তোমার বাবা মাকে জিজ্ঞেস করার পর তোমার বাবা মা তাহলে বললো কেন যে তুমি মিথ্যা বলছো, যে তুমি বাবা হতে পারবে না? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা থেকে রাগি বানিয়ে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সেতু দরজা খুলছে না। পরে আমি বাইরে বসে থেকে ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনও সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলাম সেতু কেন মন খারাপ করে বসে আছে। আমিও ভাবতে থাকলাম, সেতু কি তাহলে আসলেই আমাকে ভালোবাসিনি? সেতু এতদিন কি তাহলে মিথ্যা ভালোবাসতো আমাকে? সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার রান্নাটা মনে হয় আমারই করতে হবে। তাই রান্না করতে গেলাম। রান্না করার প্রায় শেষ। তখন ঠান্ডা পানি মনে গরম পানিতে হাত দিছি, আর হাতটা গেল পুড়ে। পরে ওমাগো বলে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আফসোস ধরার মতো কেউ নাই। পরে নিজেই হাত ধরে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। এরপর ডাক্তারের কাছে গিয়ে হাতটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসলাম। হাত একেবারে ছুলে গেছে, দেখতে অনেক বৃষ্টি হয়ে গেছে। রান্নার কাজ শেষ করে সেতুকে ডাক দিলাম। বললাম, সেতু, দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না। ঠিক আছে, আমার ডিভোর্স পেপার রেডি আছে, তোমাকে দিয়ে দেব, তোমাকে মুক্তি দিয়ে দেব। আসো, তাও খেয়ে নাও। পরে সেতু বের হলো। আমার হাতটা সেতুকে দেখাইনি। পরে সেতু চুপচাপ খেয়ে নিল। আমি আর খেতে পারলাম না, কারণ গুনে গুনে আমার ডান হাতটাই পুড়েছে। হাতের কষ্টের থেকে মনের কষ্ট অনেক বড়। সেতুকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। হাত পোড়ার কারণে হাতে জ্বালা পোড়া করছে। আবার মনটাও ভালো নাই। সেতুর সাথে কাটানোর সময়ের কথাগুলো ভাবছি। কত সুন্দর ছিল দিনগুলো। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। ঘুম ধরছেই না। এমনিতেই হাতে জ্বালাতন করতেছে, আবার ক্ষুধা লাগছে। রাত 12টা বেজে গেছে। বসে থেকে কান্না করতেছি। কষ্ট আর সহ্য হচ্ছে না। অনেক কষ্ট হইতেছে, যেটা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। চোখ দিয়ে জল থামছেই না। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে, চোখের জলটা মুছে। তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমারও ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগার কারণে তোমাকে ছেড়ে দিতেছি। ডিভোর্স পেপার তো রেডি আছে, কালকে সকালে নিয়ে আসবো। মন খারাপ করো না তাও। মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে পারো না বলে ডিভোর্স আমাকে দিয়ে দিবে, তাই না? এসব কি বলো? তুমিও বললা ডিভোর্স দিতে। সেতু আমার কলার ধরে বলল, ওই, আমি কখন ডিভোর্স চাইলাম বল? আমি তো চুপচাপ ছিলাম। আমি বাবা হতে পারবো না শুনে তুমি মন খারাপ করে ঘরের দরজা দিয়ে বসেছিলে। তো এটা বোঝাই যায় তুমি আমার সাথে থাকতে চাও না, ডিভোর্স চাও। আর একবার ডিভোর্সের কথা বললে ঘাড়টা মোটকে দিব বলে দিলাম। আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো ওইটা ভাবলাম। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। সত্যি তুই আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্ত যাব না। আজকে ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমরাই তো। সেতুকে আমাকে জড়িয়ে ধরে আছে, আমিও ধরছি। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সেতু শরীরের সাথে একটু ডান হাতটা লাগলেই উহ বলে উঠলাম। কি হয়েছে তোমার? আমি তখন সেতুকে হাতটা দেখালাম। সেতু তো চমকে উঠল। এরকম হলো কেমনে? আজকে রান্না করার সময় এরকম হয়েছে। সেতু এর চোখে জল এসে গেছে। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় এরকম ভাবে থাকা উচিত হয় নাই। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? হুম তাহলে তুমি তো ভাতও খাও নাই, তাই না? হুম পরে সেতু প্লেটে ভাত নিয়ে এসে আমাকে খাওয়াই দিল।
আমি খাইতেছি আর মাঝে মাঝে হাতে কামড় দিই। খাবার খাওয়া শেষ করে আমার বুকের উপর সেতু শুয়ে আছে। আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। হঠাৎ করে একদিন সেতু মাথা ঘুরে পড়ে যায় আর আমি ডাক্তারখানায় নিয়ে যাই। ডাক্তার বলে, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে আমি অনেক খুশি হই। সেতুকে বলতেই সেতু মুখটা গোমড়া বানিয়ে বলে, আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? তুমি তো বলেছিলে বাবা হতে পারবে না, আর রিপোর্টেও লেখা ছিল। ও, ওইসব ছিল সাজানো নাটক। ওই রিপোর্ট ছিল সাজানো। তুমি আম্মুর কাছে থেকে জানছিলা? আমার কোনো সমস্যা নাই, এটা আমি জানতে পারি। আর আমি তোমার ভালোবাসা কতটুকু সত্যি এটা জানার জন্য এসব করছি। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাগ করো না লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ। সেতু একটা মিষ্টি হাসি দেয়। এই খবর বাড়িতে পৌঁছালে সেতুকে সবাই বাড়িতে আনতে চায়, কিন্তু সে তো বাড়িতে আসবে বলে দেয়। আমাকে ছাড়া বলে সেতু এর ভালো লাগে না আমার একটা ছেলে সন্তান হয়, আর দেখতে একেবারেই ওর মায়ের থেকেও সুন্দর। আমি ছেলেকে দেখে ভাবতে লাগলাম আমার চেহারা ততটা ভালো না, তাই যত মেয়ে পিছে ঘুরছে। আর ছেলের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। না, মেয়েরা আমার ছেলের জন্য কি না করে বসে।